দর্শক, নাইন ফোকাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নামিরা আহমেদ। এই মুহূর্তে আমি আছি রাজধানীর আগারগাঁওয়ের শিশু হাসপাতালে এবং এখানে শিশুরা হামে আক্রান্ত হয়ে ভর্তি আছে এবং এই হামের উপসর্গ দিন দিন বেড়েই চলেছে। কী ধরনের সমস্যা ভুক্তভোগীরা মুখোমুখি হচ্ছে এবং এছাড়াও এর প্রতিকারই বা কী, এ সম্পর্কেই জানবো আজকে। তো চলুন দর্শক, ভিতরে গিয়ে আমরা কথা বলি যারা এখানে ভুক্তভোগীর শিশুদের অভিভাবক আছেন তাদের কাছ থেকে আসলে আমরা জেনে নেব যে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। হ্যাঁ, বেড পাইনি, এখন বলছে 2টার পরে বেড দিব। এই বেড পাওয়া যায় না, এটার জন্য আমরা অনেক দৌড়াদৌড়ি করতেছি। না, আমরা এখনও কিছু পাইতেছি না। এমনি ডাক্তারের স্লিপ লিখে দিয়েছে, ওষুধ লিখে দিয়েছে, ওষুধগুলো নিছি, খাওয়াইছি বাচ্চাদের এই পর্যন্ত। অবস্থা কি, মশা টশার ভিতরে বহুত সমস্যা, তাছাড়া কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ রোগী টুগী আলহামদুলিল্লাহ ভালোই আছে। অবশ্যই এটা কারণ আপনার বাংলাদেশে মানুষ সরকারি হসপিটালে যে চিকিৎসা, এই চিকিৎসা ঠিক মতন জনগণ পায় না। এটা সরকারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য খাতে খুবই নজরদারি দেওয়া দরকার। আমরা সরকারের কাছে তেমন কিছু চাই না, আমরা সাধারণ জনগণ ঠিক মতন খাইতে পারলে, বাঁচতে পারলে এটাই চাই, অন্য কিছু চাই না। অনেক অনেক বেশি আর কি যুদ্ধ করতে হয় বেড পাওয়ার জন্য, আর না হলে চিকিৎসা তারা কখন মানে একই কথা বারবার এসে জিজ্ঞাসা করবে, বারবার মেডিসিন পাল্টায় দিবে। চিকিৎসা মাশাআল্লাহ করলে সব ঠিক আছে। এর প্রথমে তো নিউমোনিয়া হয়েছে, নিউমোনিয়ার থেকে পরে তার অন্যান্য আরও সমস্যা ছিল, জ্বর হয়তো, প্রচণ্ড জ্বর হয়তো, কাশি ছিল। পরবর্তীতে আমরা বাংলাদেশ মেডিকেল হসপিটালে ওখানে নিয়েছি, ওখান থেকে একটু ভালো হয়েছিল। পরবর্তীতে আবার সেম সমস্যা দেখা দিয়েছে, ওর আবার জ্বর হয়েছে, জ্বরের থেকে আবার কাশি। পরবর্তীতে আমরা আবার এখানে নিয়ে আসছি। এখানে নিয়ে আসার পরে 2 দিন ছিল, একদিন ছিল, এর পরবর্তী হাম বলছে যে ওর হাম হয়েছে, এই জন্য আমাদেরকে এখানে শিফট করছে। এখানে আসলে তো যারা দায়িত্বে আছে, যারা যেমন নার্স, যারা ওনারা অনেক সময় আমাদের সাথে, যারা রুগী আছে তাদের সাথে অনেক সময় খারাপ ব্যবহার করে। আমি হয়তো একটা উদাহরণস্বরূপ আমি বললাম যে আমার এটা খুলে এখানে না, আমি আজকে 20 দিন 21 দিন এখানে। তা আমার বাচ্চার প্রথম ছিল নিউমোনিয়া, আমি নিউমোনিয়া থেকে হয়েছে হাম থেকে এখানে আসছি। তো ওনাদের আমাদের বাচ্চার জীবনের আগে ওনাদের সিস্টেমগুলো আগে ফলো করে। সিস্টেম যেমন ওনারা বলছে যে আমার বাচ্চা এখন মেডিসিনের দরকার, ওনারা বলতেছে টাইম হলে আপনার রাউন্ড করব। আপনার ইমার্জেন্সি দরকার পানি খাওয়ার পিপাসার, এখন আপনি আমার ফ্রিজের পানি আধা ঘন্টা পরে দিবেন, আমি তো ওই পানির জন্য ওয়েট করতে পারবো না, আমার পিপাসা এখন লাগছে। আমার বাচ্চার সিরিয়াস অবস্থা এখন, আমি আজকে 20 দিনে জায়গায়। তো আসলে নার্সদেরকে সতর্ক হতে হবে, কারণ আমরা এখানে বিপদে পড়ে আসছি, আমরা এখানে না পেরে আসছি, এখানে আমরা শখে আসি না। তো আমাদের দিকে একটু খেয়াল রাখতে হবে নার্সদেরকে, যে আমরা যারা বাবা মা আছি বা বাচ্চার সাথে যারা আসছে, স্বজনরা আসছে, তাদেরকে একটু গুরুত্ব দেওয়ার। আমরা তো আমাদের বাচ্চাদেরকে আর এমনিতে আনি নাই, আর বলতে ফ্রিতে বা এমনিতে বলি না যে আসি একটু দেখেন, সমস্যা যখন দেখা যায় তখন বলি যে একটু দেখেন, আমাদেরকে হেল্প করেন, এটাই আমার বলার। একটি বিষয় কিন্তু আমরা এখানে যারা অভিভাবক আছেন তাদের কাছ থেকে বারংবার জানতে পারছি যে একটি সমস্যা তারা ভুক্তভোগী বারবার হচ্ছেন, সেটি হচ্ছে বেড সংকট এবং হসপিটালের দায়িত্বরত কর্মকর্তা যারা আছেন তাদের কিন্তু ব্যবহারে একটা সমস্যা আছে। তারা দুর্ব্যবহার করছে, সময় মতো আসলে যতটুকু আসলে এফোর্ট দেওয়া দরকার রুগীদের পিছনে সেই এফোর্টটা তারা পাচ্ছেন না। বরাবরই কিন্তু এই অভিযোগটা তাদের রয়েছেন। তো চলুন দর্শক, আমরা আরও একটু চিত্র দেখানোর চেষ্টা করি আপনাদের সবাইকে যে এই ওয়ার্ডটাতে কিন্তু আসলে হামজনিত রুগী যারা আছেন, শিশুরা আছে, তারা হয়তো তারাই হামে আক্রান্ত। এবং আরেকটি ব্যাপার আমি এখানে তুলে ধরতে চাই, প্রথম অনেক শিশুরাই হয়তো অন্যান্য সিমটম নিয়ে এসেছিল, কারো ডায়রিয়ার সমস্যা, কারো হয়তো শুধু জ্বর এসেছে বা হয়তো কাশির সমস্যা ছিল, কিন্তু সেই জায়গা থেকে 2 দিন পরে বা 1 দিন পরে দেখা গেছে যে তারা আসলে হামে সংক্রমিত হয়েছে। তো হামের কারণে বেশিরভাগ বাচ্চাকে ছয়েছে রোগ হচ্ছে। একজন ওর প্রথমে ছিল ডায়রিয়ার রোগের কারণে আমরা 1 নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলাম, তারপরে ওইখানের থেকে হাম হয়েছে, 2 দিন পর হাম দেখা দিচ্ছে। মানে এটা ছয়েছে, মানে হাসপাতালের ভিতর ঘুরতেছে সব জায়গায়, একজনের থেকে অন্যজনের হচ্ছে। ওইখানে মানে একজনের হচ্ছে, আবার একজনের পাশের বেডে যার হচ্ছে তারপরে না থাকলেও সেটা হচ্ছে। এই বিষয়ে এবার
একটু পানির সমস্যাটা আছে, মানে ওয়াশরুমে যাওয়ার পানিটা কম পাওয়া যায়, মানে পানিটা থাকে না, কম বেশি এরকম হয় কত সময়, এই সমস্যাটা আবার একটু আছে। দর্শক, এতক্ষণ জানানোর চেষ্টা করেছি যে হামের সংক্রমিত হওয়া যে রোগীগুলো আছে তাদের অবস্থা আসলে কি পরিমাণে করুণ রয়েছে এখানে, এবং বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি কিন্তু তারা হচ্ছেন। হামের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এই হামের সংক্রমণ থেকে আসলে কিভাবে প্রতিকার পাওয়া যায় সে বিষয়ে আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নেব। বিকেলের মতো হাসপাতাল যেখানে বেড সংখ্যা 3000 কম বেশি, এবং এই বেড অনুযায়ী ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট, আয়া, পিয়ন ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। সেখানে যখন দ্বিগুণ বা তিনগুণ সংখ্যক রোগী ভর্তি হয়, এই যারা রয়েছে জনবল, তাদের উপর কি প্রচণ্ড চাপ পড়ে, তাহলে কি দাঁড়ালো? 18 কোটি দেশের মানুষের দেশে জনপ্রতি যে শয্যা সংখ্যা থাকা উচিত তার অনেক অনেক কম রয়েছে, কিন্তু রোগীর সংখ্যা তো দিন দিন বাড়ছে। ফলে হচ্ছে কি, এই স্বল্প জনসংখ্যার চিকিৎসা সেবার ক্ষেত্রে তারা এত বেশি ভারগ্রস্ত হয়ে পড়ে যে তারা তাদের স্বাভাবিক মানবিক আচরণ চাইলেও ধরে রাখতে পারে না। বাংলাদেশের জনসংখ্যা এখন 18 কোটির মতো। 18 কোটির মানুষের দেশে স্বাস্থ্য সুরক্ষার জন্য যে পরিমাণ গবেষণা, সেটি চিকিৎসা খাতে হোক, জনস্বাস্থ্য খাতে হোক, অথবা নূতন ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো শনাক্তকরণের খাতে হোক, সেই জাতীয় কোনো গবেষণা চলছে না। গবেষণা না চলা মানে চিকিৎসা এবং স্বাস্থ্য সেবায় আমরা এগুচ্ছি না। এর কারণে যে ব্যাপারগুলো ঘটে, আমাদের দেশের মানুষের এবং রোগীদের শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং মনোদৈহিক স্বাস্থ্যের উপর একটি নেতিবাচক প্রভাব পড়ে। এই প্রভাব পড়ার কারণে একদিকে যেমন তার শারীরিক সুস্থতা বিঘ্নিত হয়, অন্যদিকে তার মানসিক এবং মনোদৈহিক সুস্থতা বিঘ্নিত হয়। ফলে তার শ্রম দেওয়ার ক্ষমতা, তার বুদ্ধি কাজে লাগানোর ক্ষমতা, অর্থাৎ তার টোটাল উৎপাদন ক্ষমতা বা প্রোডাক্টিভিটি, সেটি নেতিবাচকভাবে প্রভাবিত হয়। অর্থাৎ স্বাস্থ্য সেবাটি যথাযথভাবে না পাওয়ার কারণে শ্রম এবং বুদ্ধির ক্ষেত্রে তার দেয়ার ক্ষমতা কমে যায়। এতে জাতীয় অর্থনীতি, জাতীয় প্রবৃদ্ধি এবং উন্নতি কিন্তু বিঘ্নিত হয়। মূলত আজকের পৃথিবীতে সুস্থতার সাথে সব কিছুই অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা জানি, একটি মানুষ যদি মানসিক, শারীরিক এবং মনোদৈহিকভাবে সুস্থ না থাকে, সে তার পূর্ণ ক্ষমতা দিয়ে কোনো কাজ করতে পারে না। অতএব সমস্ত উন্নয়ন, সমস্ত কর্মকাণ্ডের প্রথম শর্ত হচ্ছে একজন মানুষকে পরিপূর্ণভাবে সুস্থ রাখা, এবং সেই সুস্থ রাখার জন্য জ্ঞান বিজ্ঞানের ক্রমাগত উন্নয়ন সাধন করা, যে কারণে গবেষণা একটি নিরন্তর প্রক্রিয়া বলে ধরা হয়। কিন্তু আমরা আমাদের দেশে গবেষণার ক্ষেত্রেই সবচেয়ে কম খরচ করি, কম শ্রম দেই, কম সম্পদের সমাবেশ ঘটাই, যে কারণে আমরা পরিপূর্ণ স্বাস্থ্যবান জাতি হিসেবে এখনো গড়ে উঠতে পারি। হাম একটি অতি সংক্রামক রোগ, যেখানে একজন আক্রান্ত রোগীর থেকে 18 জনের মতো রোগী সংক্রমিত হতে পারে, মানুষ সংক্রমিত হতে পারে। তো এটিকে প্রতিরোধ হচ্ছে সর্বোত্তম, কারণ হাম যখন সংক্রামক ব্যাধি হিসেবে আত্মপ্রকাশ করে, এর প্রকোপ যখন বেড়ে যায়, তখন রোগীদের চিকিৎসা করে এটিকে প্রতিরোধ করা সম্ভব না। এই জন্য প্রতিরোধের প্রথম উপায় টিকাদান, দ্বিতীয় উপায় টিকাদান এবং তৃতীয় উপায়ও টিকাদান। শিশুদেরকে সম্ভব হলে শতভাগ, না হলে অন্তত 95% বেশি শিশুকে টিকাদানের আওতায় আনা। দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে সেই জায়গায় একটা ঘাটতি তৈরি হয়েছে, যে কারণে জনগণের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যে সম্মিলিত স্বাস্থ্য সুরক্ষা ক্ষমতা হামের বিরুদ্ধে, যেটাকে আমরা হার্ড ইমিউনিটি বলি, সেটা ভেঙে চৌচির হয়ে গেছে। ফলে হামের একটি প্রাদুর্ভাব, মহামারী সুলভ প্রাদুর্ভাব ঘটেছে। এখান থেকে মুক্তি পাওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে সবাইকে টিকার আওতায় আনা। দ্বিতীয় হচ্ছে, যদি কারোর শরীরে জ্বর, ঠান্ডা লাগা,
হাঁচি কাশি বা চোখ লাল এরকম কোনো কিছু আমরা দেখি, তখন কিন্তু সেই বাচ্চাটিকে বা রোগীটিকে আমরা দ্রুত অন্যদের থেকে আলাদা করে ফেলবো, যাকে আমরা আইসোলেশন বলি। তাকে স্কুলে পাঠাবো না, এবং যেখানে জনসমাবেশ ঘটে, মানুষ যুক্ত থাকে, সেখানে আমরা পাঠাবো না। অন্যদিকে কোনো স্কুলে যদি কোনো শিশুর বা ছাত্রের শরীরে জ্বর ইত্যাদি লক্ষণ দেখা দেয়, তাকেও আমরা দ্রুত অন্য শিশুদের থেকে আলাদা করব এবং তাকে বিশেষ ব্যবস্থাপনায় মাস্ক পরিয়ে বাড়িতে পাঠাবো, এবং অভিভাবককে বলবো দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য। এবং জ্বরের রোগীর মধ্যে যদি আমরা দেখি যে গা ছেড়ে দেওয়া ক্লান্ত ভাব, অথবা অসংলগ্ন কথা বলছে, অথবা খিঁচুনি, অথবা শ্বাসের টান, তীব্র জ্বর, পানি শূন্যতা, ডায়রিয়া ইত্যাদি যদি আমরা দেখি, অথবা তীব্র কাশি, তখন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসবো। যদি এই কাজগুলো আমরা একত্রে করতে পারি, সাথে টিকাটা ঠিক মতো দিতে পারি, তাহলে ধীরে ধীরে হাম নিয়ন্ত্রণে আসবে। আমাদের দেশে 20 তারিখ থেকে এপ্রিলের টিকা দেওয়া শুরু হয়েছে, কিন্তু আমরা জানি টিকা দেওয়ার পরে টিকাপ্রাপ্ত শিশুর শরীরে হামের বিরুদ্ধে সুরক্ষা শক্তি তৈরি হতে অন্তত 4 সপ্তাহ সময় নেয়, এবং কখনো কখনো একটি ডোজের পরে পূর্ণ সুরক্ষা শক্তি জন্ম নেয় না, দ্বিতীয় ডোজ দিতে হয়। এ কারণে কিন্তু টিকা পাওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক শিশু আক্রান্ত হচ্ছে, এবং 1 ডোজ টিকা পাওয়ার পরেও তাদের সংক্রমণ থামছে না। এ কারণে টিকা দিলে 1 ডোজ টিকা দেওয়ার পরেও কিন্তু সংক্রমণ হতে পারে, এবং 4 সপ্তাহ না যাওয়া পর্যন্ত হামের সংক্রমণের হার কমার সম্ভাবনা থাকবে না। আমরা প্রত্যাশা করছি আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে যারা হামের টিকা পেয়েছে তাদের মধ্যে সংক্রমণের হার কমে আসবে। দুটো ব্যাপার, একটা হচ্ছে যে হাম এমন একটি রোগ, এমন একটি সংক্রামক রোগ যে শিশুর থেকে শুরু করে বৃদ্ধকে আক্রান্ত করতে পারে, তবে শিশুদের আক্রান্তর হার সবচেয়ে বেশি। অন্যদিকে একটি আলোচনা আসছে হামের প্রকোপ বাড়ার পেছনে একদিকে যেমন টিকা, অন্যদিকে বলা হচ্ছে, কেউ কেউ বলছেন যে পুষ্টিহীনতা এবং শিশুদের মায়ের দুধ কম খাওয়ানো। আমাদের দেশে এবছর শিশুদের পুষ্টির অবস্থা যেমন, এটি গত বছর, তার আগের বছর, তার আগের বছর, অথবা তার আগের বছর, অর্থাৎ 2020 থেকে করোনার সময় থেকে এখন পর্যন্ত পুষ্টির অবস্থায় কিন্তু তেমন কোনো গুণগত পরিবর্তন আসে নাই। অতএব পুষ্টিহীনতার কারণে হামের প্রাদুর্ভাব ঘটেছে, এটি বৈজ্ঞানিকভাবে যুক্তিসম্মত না। অন্যদিকে এই দেশের মায়েরা শিশুদেরকে যে হারে বুকের দুধ খাওয়ায়, এই হারটিও কিন্তু গত 10 বছরে বা তারও বেশি সময়ে কোনো নেতিবাচক প্রবণতা পড়ে নাই বা কমে নাই। অতএব মায়ের দুধ পাচ্ছে না, এটিও হাম হওয়ার পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ না। আমাদের দেশের একটি অংশ শিশু, একসময় সেটা 25% ছিল, এখন 30 বা 31% শিশু পুষ্টিহীনতায় ভুগছে। পুষ্টিহীন শিশুকে হামের টিকা দিলে তাৎক্ষণিকভাবে বা কিছু পরে তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ঘটার ন্যূনতম কোনো সম্ভাবনা বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয় নাই। অতএব নির্ভয়ে নিশ্চিন্তায় তাদেরকে টিকা দেওয়া যেতে পারে। রাজধানীর আগারগাঁওয়ের শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশুদের অভিভাবক যারা আছেন তাদের অভিযোগ একটাই, হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বহীন আচরণ। এই আচরণ থেকে হামে উপসর্গ নিয়ে আসা শিশুরা বারংবার ভুক্তভোগী হচ্ছেন। আজ এ পর্যন্তই থাকলো এ বিষয়ে আলোচনা। আগামী সময় আবার দেখা হবে নতুন কোনো বিষয়ের আলোচনাকে কেন্দ্র করে। নামিরা আহমেদ, 9 ফোকাস, ঢাকা।